আজকে পূর্ব বর্ধমান জেলায় রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে যে সংগঠন পরিচিতি বর্গের আয়োজন করা হয়েছে, প্রীতিলতা মঞ্চ, সকলকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যে প্রীতিলতা ওবাদেদার, যিনি ত্যাগ, তপস্যা এবং বলিদানের প্রতীক। তিনি 1911 সালের 5ই মে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব অল্প সময় তিনি পৃথিবীতে ছিলেন। 1932 সালের 24শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন এবং এই অল্প সময়ের মধ্যেই ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে তিনি যে বার্তা প্রেরণ করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকবাদ, তার বিরুদ্ধে তার যে লড়াই সংগ্রাম ছিল, তার জন্য তিনি আজকে ইতিহাসে অমর হয়ে আছেন। সুতরাং তাকে পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব। প্রথমত ক্ষমা চেয়ে নেব এই কারণেই যে কার্যক্রম আজকে 10:30টায় শুরু হওয়ার কথা ছিল। সাময়িকভাবে আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়াতে কার্যক্রম একটু দেরিতে শুরু হয়। স্বাভাবিকভাবেই আপনারা অধীর আগ্রহে দীর্ঘক্ষণ বসে আছেন। কয়েকটা বিষয়, যেহেতু সংগঠন পরিচিতি বর্গ, আমরা যারা সংগঠন করতে এসেছি, সংগঠনের পতাকা তলে সমবেত হয়েছি, স্বাভাবিকভাবেই সংগঠন সম্পর্কে কিছু বিষয় এগুলো বুঝে নেওয়া দরকার। কেননা বিগত দিনে 1947 সালের পরে যখন দেশ আমাদের স্বাধীন হয়, তারপর দীর্ঘ সময় কংগ্রেসি শাসন ব্যবস্থা, পরবর্তী ক্ষেত্রে বামপন্থী শাসন ব্যবস্থা এবং বিগত দিনে একটি উচ্ছৃঙ্খল দল দ্বারা পরিচালিত হওয়ার ফলে সার্বিকভাবে যে আমাদের চেতনা, আমাদের যে চিন্তা শক্তি, তার মধ্যেও অনেকটা প্রভাব দীর্ঘদিন ধরে বিস্তার করেছে। স্বাভাবিকভাবে আমাদের যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো একটু শেয়ার না করলে পরে সংগঠন সম্পর্কে অনেকটাই হয়তো ধোঁয়াশা থাকতে পারে। আমার পূর্ববর্তী যারা বক্তা ছিলেন প্রত্যেকেই বিষয়গুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তাও আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কয়েকটা বিষয় বলে যেতে চাই। যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম আপনারা সবাই জানেন, তার কর্মপদ্ধতি, তার উদ্দেশ্য সম্পর্কেও আপনারা সবাই অবগত হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারাকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজের উপরে বা ক্ষেত্রের উপরে ভিত্তি করে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। যেমন যারা খেলাধুলো নিয়ে থাকেন, খেলাধুলোর প্রসার এবং তার বিকাশের জন্য কাজ করেন, তারা ক্রীড়া ভারতী। যারা সংস্কৃত ভাষাকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, তারা সংস্কৃত ভারতী। যারা সারা পৃথিবীর সাধু সন্ন্যাসীদেরকে সংগঠিত করার কাজ করছেন, তারা বিশ্ব হিন্দু পরিষদ। যারা আদিবাসী সমাজ, বনে জঙ্গলে বসবাস করেন, তাদের সার্বিক আর্থসামাজিক বিকাশের জন্য যে সংগঠন কাজ করে, বনবাসী কল্যাণ আশ্রম। যারা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেন, ভারতীয় জনতা পার্টি। যারা শিক্ষা আন্দোলনে কাজ করেন, আমাদের ঘরে অনেক ছেলেমেয়েরা সারদা শিশুতীর্থ সরস্বতী বিদ্যা মন্দিরে পড়াশুনো অধ্যয়ন করেন, সেই স্কুলগুলো যাদের দ্বারা পরিচালিত হয়, তারা বিদ্যা ভারতী। এরকমভাবে শ্রমিক কর্মচারীর ক্ষেত্রে যে সংগঠনটি কাজ করে, সেই সংগঠনটির নাম ভারতীয় মজদুর সংঘ। এরকম বিবিধ ক্ষেত্রে প্রায় 40টির উপরে সংগঠন কাজ করছেন। আজকে যেহেতু রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ, আমরা সবাই সরকারি কর্মচারী, স্বাভাবিকভাবেই আমরা ভারতীয় মজদুর সংঘের বিষয়ে একটু আলোকপাত করব।
কয়েকটা বিষয় না বললেই নয়। আপনারা জানেন যে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের জাতীয় স্তরে এবং প্রদেশ স্তরে বড় বড় সংগঠন ছিল। একটি সংগঠনকে পরিচালিত করতে গেলে 4K প্রয়োজন হয়। আমরা বলি 4K। প্রথমত একটি কার্যালয়, দ্বিতীয়ত কার্যকর্তা, তৃতীয়ত কোষ অর্থাৎ অর্থ এবং চতুর্থত কর্মসূচি। এই চারটে জিনিস, অর্থাৎ একটি চেয়ারের যেমন চারটি পায়া থাকে ঠিক সেরকম একটি সংগঠনের কার্যালয়ের প্রয়োজন হয়, কার্যকর্তার প্রয়োজন হয়, কোষ অর্থাৎ অর্থের প্রয়োজন হয় এবং কর্মসূচির প্রয়োজন হয়। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো তখন দেশের বড় বড় সংগঠনের অস্তিত্ব ছিল। আইএনটিইউসি ছিল, জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন। এআইটিইউসি ছিল, ইউটিইউসি ছিল, যারা বামপন্থী চিন্তাভাবনায় পরিচালিত হতো। এছাড়া এইচএমএস, এই ধরনের বড় বড় সংগঠন ছিল। তাদের কার্যকর্তা ছিল, কার্যালয় ছিল, কোর্স ছিল, কর্মসূচি ছিল। এর বাইরেও বড় বড় অ্যাডভোকেট ছিল। কেননা শ্রমিক সংগঠন তাদের বিভিন্ন মামলা মোকদ্দমা লড়তে হয়। শ্রমিক কর্মচারীদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে অনেক মামলা মোকদ্দমার প্রয়োজন হয়। তো এই সংগঠনগুলো প্রচুর বড় বড় উকিল ছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও হঠাৎ ভারতীয় মজদুর সংঘের কেন প্রতিষ্ঠা হলো? কেন ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা হওয়াটা আবশ্যিক ছিল? এই বিষয়টাকে বুঝতে হবে। যে সংগঠনগুলোর নাম বললাম, এই সংগঠনগুলো প্রাথমিকভাবে তারা রাজনৈতিক যে দল, রাজনৈতিক দল দ্বারা তারা পরিচালিত হতেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হওয়ার জন্য এই সংগঠনগুলো দিনের শেষে রাজনৈতিক স্বার্থ রক্ষা করতেন এবং তারা শ্রমিক কর্মচারী সমাজের আক্ষরিক অর্থে তারা সব থেকে বেশি ক্ষতি করতেন। তারা মুখে বলতেন, শ্রমিক কর্মচারীদের হয়ে তারা নাড়া দিতেন, তাদের সমস্যার কথা বলতেন, কিন্তু বাস্তবিক অর্থে এই সংগঠনগুলো শ্রমিক কর্মচারীদের সব থেকে বেশি ক্ষতি করত। আপনারা বিগত 15 বছরে দেখেছেন যে সরকার পরিচালিত হয়েছে তৃণমূল কংগ্রেস দল দ্বারা, তাদের যিনি প্রধান ছিলেন, যখন বামপন্থী শাসন ব্যবস্থা দ্বারা আমরা শাসিত হচ্ছিলাম সেই সময় সরকারি ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদেরকে সংগঠিত করার জন্য মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমাবেশে গেলেন এবং সেখানে গিয়ে বামফ্রন্ট সরকারের এগেনস্টে তিনি বিভিন্ন রকম স্টেটমেন্ট দিতেন এবং তাকে বলতে শোনা যেত যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অথচ তিনি যখন 2011 সালে ক্ষমতায় আসলেন, তিনি বললেন যে ডিএর জন্য ভেদভুল করবেন না, আপনাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় এটা আপনাদের যা প্রাপ্য তার চাইতে অনেক বেশি। আপনারা 12টার সময় অফিস আসেন, 2টোর সময় চলে যান, স্বাভাবিকভাবেই যা বেতন পাচ্ছেন এটা অনেক বেশি, ডিএর জন্য ভেদভুল করবেন না। এবং তাদের যারা কর্মচারী সংগঠন ছিল তারা আরো এক ধাপ এগিয়ে তারা বলতেন যে কেন্দ্রের সরকার আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, যারা ডিএ চাইছেন তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসুন, তাহলে পরে ডিএ দেওয়া হবে। অর্থাৎ কোন দল তারা যখন বিরোধী আসনে থাকে তখন তারা শ্রমিক কর্মচারীর স্বার্থের জন্য, সরকারকে বিব্রত করার জন্য তারা সরকারের বিরোধিতা করে, শ্রমিক কর্মচারীর স্বার্থের কথা বলে। অথচ তারাই যখন আবার সরকারে যায় তারা বলে যে ডিএর জন্য ভুল করবেন না, তারাই সব থেকে বেশি শ্রমিক কর্মচারীদের ক্ষতি করে। এই যে বিষয়, এই বিষয়টা 1947 সালের পরে তাদের স্মরণীয় দ্বিতীয় সরসংঘ চালক শ্রী গুরুজির নজর এড়িয়ে যায়নি। তিনি লক্ষ্য করেছিলেন যে শ্রমিক কর্মচারীদের স্বার্থের কথা যারা বলে তারাই শ্রমিক কর্মচারীদের ক্ষতি করে। স্বাভাবিকভাবে এমন একটা শ্রমিক কর্মচারী সংগঠন গড়ে তোলা প্রয়োজন
যে সংগঠনটি প্রকৃত অর্থে শ্রমিক কর্মচারীদের সমস্যার সমাধান করবেন। এবং সেই সময় পশ্চিমবঙ্গে প্রান্ত প্রচারকের দায়িত্বে থাকা মাননীয় ফেমিলিজিকে আগ্রহ করলেন নাগপুরে আসার জন্য এবং তার কাঁধে দায়িত্ব তুলে দিলেন যে সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতি, ভারতীয় চিন্তাধারা, সনাতন যে সংস্কৃতি তার উপরে আধারিত এমন একটি সংগঠন শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে গড়ে তোলা যারা প্রকৃত অর্থে শ্রমিক কর্মচারী সমাজের মুক্তির দিশা দেখাবে। এবং তিনি প্রাথমিক পর্যায়ে আইএনটিইউসি, পরবর্তী ক্ষেত্রে এআইটিইউসির বিভিন্ন স্তরে শ্রমিক সংগঠনের কাজ শেখেন এবং পরবর্তী ক্ষেত্রে 1955 সালের 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা করেন। ভারতীয় মজদুর সংঘ 1955 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে তিনি যে মূলমন্ত্র দিয়ে যান রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিত। আমরা রাষ্ট্রের জন্য নিবেদিত। আপনারা জানেন 1962 সালে চীন ভারতবর্ষকে আক্রমণ করেছিল এবং সেই সময় ভারতবর্ষের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো ছিল সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে আইএনটিইউসি এবং এআইটিইউসি যারা শ্রমিক সংগঠন ছিলেন তারা আচমকা স্ট্রাইক ঘোষণা করেন। তাদের দাবি ছিল চাহে जो मजबूरी हो हमारा मांग पूरी हो, অর্থাৎ দেশ বিপদে পড়ুক, চাहे যা কিছু হয়ে যায়, প্রথমে আমাদের দাবি পূরণ হোক। তো ভারতীয় মজদুর সংঘ এই ধরনের বিচারধারায় বিশ্বাস করে না। ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রহিতে বিশ্বাস করে এবং বিগত দিনে আমরা যে বামপন্থী শাসন ব্যবস্থা দেখেছি সেখানেও মালিকের কালো ভাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই নানা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। স্বাভাবিকভাবেই ভারতীয় মজদুর সংঘ তারা বামপন্থী বিচারধারা এবং কংগ্রেসি বিচারধারার বাইরে গিয়ে থার্ড ওয়ে, তৃতীয় বিকল্প, একদিকে পুঁজিবাদী চিন্তাধারা, একদিকে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার বাইরে গিয়ে তৃতীয় বিকল্পের সন্ধান করেছেন এবং ফেমিলিজি তৃতীয় বিকল্পের সন্ধান আমাদের দিয়ে গেছেন। আমরা উদ্যোগ এবং শ্রমিক এই দুটোকে একে অপরের পরিপূরক হিসাবে মনে করি। উদ্যোগ থাকলে শ্রমিক থাকবে, শ্রমিক থাকলে পরে উদ্যোগ থাকবে। এবং একটু আগে আমার পূর্বে অপূর্বদাও বলেছেন, সৌরভদাও বলেছেন রেসপন্সিভ কোঅপারেশনের কথা। এই রেসপন্সিভ কোঅপারেশনের বিষয়টা আপনারা বুঝেছেন, তাও একবার বলতে হয় যে আমরা মনে করি যে সাধারণ নির্বাচনের দ্বারা যারা ক্ষমতায় আসেন তারা আমাদের প্রত্যেকের সরকার। তাদেরকে আমরা ভোট দেই বা না দিই, তারা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তারাই আমাদের সরকার, সংবিধান অনুযায়ী। কিন্তু সেই সরকারের সঙ্গে সংগঠনের সম্পর্ক, সেখানে বলা হয়েছে রেসপন্সিভ কোঅপারেশনের কথা, অর্থাৎ কিছুটা নিউটনের গতিবিদ্যার তৃতীয় সূত্রের মতন প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আপনারা দেখেছেন অগাস্টের 17 তারিখ দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে লেবার কোডগুলো এসছে তার যে কালার মানে কানুন এবং শ্রমিক কর্মচারী ক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে, সেই বিষয় নিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়া হয়েছে ডিএম এর মাধ্যমে। সেখানে ইপিএস 95 পেনশনের কথা বলা হয়েছে, সেখানে বোনাসের ঊর্ধ্বসীমার কথা বলা হয়েছে, সেখানে ন্যূনতম পেনশন 7,500 টাকার কথা বলা হয়েছে, সম কাজে সমবেতনের কথা বলা হয়েছে। যারা স্কিম ওয়ার্কার আছেন, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, যারা ন্যাশনাল হেলথ মিশনের কর্মী আছেন তাদের সাম্মানিক বৃদ্ধির কথা বলা হয়েছে। এরকম 11 দফা দাবি ছিল, আমরা রাস্তায় নেমেছিলাম। আপনারা বিগত দিনে কোনোদিন ফেডারেশনকে রাস্তায় দেখেননি। এটাই রেসপন্সিভ কোঅপারেশন। অর্থাৎ সরকার যদি আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের
স্বার্থ রক্ষার জন্য আন্তরিক হয়, আমরাও সরকারের প্রতি আন্তরিক হই, এবং সরকার যদি শ্রমিক কর্মচারীদের স্বার্থ পূরণ করতে না চান, তারা যদি শ্রমিক কর্মচারীদের শোষণ করেন, তাহলে আমরাও সরকারের প্রতি প্রতিরোধ গড়ে তুলি, তাদের বিরুদ্ধে রাস্তায় নামি। এখানে আরেকটি বিষয়ে জেনে যান। আমি দীর্ঘায়িত করব না, একটা বিষয়ে ভেঙ্গিজি বলেছেন, অল আউট ট্রেড ইউনিয়ন ইউনিটি। অর্থাৎ আজকে ধরুন আমরা যে অফিসে থাকি বা আজকে এখানে যারা সমবেত হয়েছি, সবাই কিন্তু আমরা একই পরিবারের সদস্য। আমরা যখন কোনো মন্দিরে যাই, তখন কি হয়, আমাদের যে জুতো চপ্পল থাকে সেটা আমরা মন্দিরের বাইরে খুলে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করি, এবং মন্দিরের মধ্যে আমরা দেবতার পুজো অর্চনা করি, তার অভিষেক করি, এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার সময় যে যার জুতো পরে আবার বাড়ি চলে যাই। এই জুতোটাকে রাজনীতির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ যদি বাস্তবিক অর্থে শ্রমিক কর্মচারীদের যে সমস্যা, আজকে আমরা প্রত্যেক দিন আমাদের কাছে ফোন আসে, দাদা ওখানে ডিএম কথা শুনছেন না, আমাদের লোককে ট্রান্সফার করে দিয়েছেন, ওখানে আমাদের এসডিও সাহেব এরকমভাবে দুর্ব্যবহার করলেন, ওখানে দীর্ঘদিন ধরে ফেডারেশনের লোকরা বসে আছে, আমাদের 3 বছর হয়নি, আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে, অমুক জায়গাটা একটু দেখুন, এখানে এখনো পর্যন্ত সেই তৃণমূলী শাসন চলছে। বিভিন্ন রকম রেগুলার ফোন আসতে থাকে। এই যে সমস্যা, দৈনন্দিন যে সমস্যা শ্রমিক কর্মচারীদের, এই সমস্যার সমাধান করতে যাওয়ার জন্য ভেঙ্গিজি একটা অল আউট ট্রেড ইউনিয়ন ইউনিটির কথা বলেছেন। এবং এই অল আউট ট্রেড ইউনিয়ন ইউনিটি অর্থাৎ আমরা যারা আছি সবাই একটা পরিবার, একটা একান্নবর্তী পরিবার। আমরা যখন অফিসে প্রবেশ করব, তখন আমাদের যে রাজনৈতিক যে রং, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, যে আমরা কোন দলকে ভোট দেব, তার হয়ে আমরা কথা বলবো, এটা ফান্ডামেন্টাল রাইট, এই বিষয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু যখন আমরা অফিসে প্রবেশ করব, তখন আমাদের রাজনৈতিক যে জুতো সেটাকে বাইরে খুলে অফিসে প্রবেশ করব, এবং অফিসে আসার পরে সবাই কিন্তু আমরা একটা বিচার পরিবারের সদস্য, আমরা একটা একান্নবর্তী পরিবারের সদস্য। প্রত্যেকের সমস্যা আমরা প্রত্যেকে ভাগ করে নেব, প্রত্যেকের যে আনন্দ সেটাও আমরা একসঙ্গে ভাগ করবো, একটা পরিবার হিসাবে আমরা চলব। এবং আবার যখন এখানে যে সমস্যাগুলো হবে, সেই সমস্যার বিষয়ে আমরা আলোচনা করব, সিদ্ধান্ত নেব সেই সমস্যা সমাধান করার জন্য, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার পরে যখন বাইরে বেরিয়ে যাবো, যে যার রাজনৈতিক জুতো করে বাড়ি চলে যাবে। এটাকে বলা হয়েছে অল আউট ট্রেড ইউনিয়ন ইউনিটি। অর্থাৎ অফিসে যখন আমরা সবাই একত্রিত থাকতে পারবো, একটা শক্তি হিসাবে কাজ করব, তখন আধিকারিকরা আমাদের সেই শক্তিকে ভয় পাবে, এবং আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তিনি গুরুত্ব দিয়ে বিচার করবেন, এবং সেই সমাধান করার জন্য তিনি আন্তরিক হবেন। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি চলত, মানে আমাদের নিজেদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়া হতো, এবং আমরা নিজেরা লড়াই করতে করতে শক্তি আমাদের কমে যেত, আর আধিকারিক তারা সেখান থেকে ফায়দা লুটতেন। স্বাভাবিকভাবেই মনে রাখবেন যে যত আমরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে যাবো, যত আমরা ডিভাইড হবো, তত আধিকারিক বা রাষ্ট্র আমাদের শোষণ করার সুযোগ পেয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেককে একত্রিত হতে হবে। আগে আমরা মহাভারতের কথা সবাই জানি, সেখানে কৌরব তারা কোটি কোটি ছিল, এবং পঞ্চ পাণ্ডব তারা তো সংখ্যায় খুব সীমিত ছিল, কিন্তু তারা একাত্ম ছিল, একে অপরের পরিপূরক ছিল, তাদের মধ্যে কোনো রাজনীতির রং ছিল না। আজকে দেখা যায় কোনো একটা পরিবারে 4-5 জন ভাই থাকলে কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস করছে। অর্থাৎ যে যখন ক্ষমতায় আসবে সেই পরিবার ক্ষমতাশালী। কিন্তু পঞ্চপাণ্ডব সেখানে কিন্তু এই বিষয় ছিল না, তারা একে অপরের পরিপূরক ছিলেন।
যার ফলে তারা কৌরবদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছিলেন এবং সত্যের জয় হয়েছিল। স্বাভাবিকভাবে যদি আমরা ভারতীয় মজদুর সংঘের বিচারধারা, ভারতীয় মজদুর সংঘের কার্যপদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকি, সচেতন থাকি এবং অফিস আদালতে যদি আমরা অল আউট ক্রিমিনাল ইউনিটি তৈরি করতে পারি, তাহলে খুব দ্রুত বিনা শক্তি ব্যয়ে আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান হওয়া সম্ভব। আজকে একটু আগে সৌরভদা বলছিলেন যে আমাদের মধ্যে আমি কোনো জায়গা নেই, আমরা স্বাভাবিকভাবেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চলব এবং আজকে এখান থেকে যে দিন ঘোষণা হবে আমরা সবসময় সমন্বয়ে বিশ্বাস করি। আমাদের যারা উচ্চ নেতৃত্ব তাদের কাছ থেকেও সেরকম নির্দেশিকা আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সংঘের যারা বিশিষ্ট কার্যকর্তা রয়েছে, ভারতীয় মজদুর সংঘের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী রয়েছে এবং কল্যাণ সংঘের যারা আধিকারিক এই মুহূর্তে রয়েছে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমরা সাময়িক রূপে দায়িত্ব দেই। এবং আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে অ্যাডহক কমিটি গঠনের কাজ চলছে এবং সেই কমিটির খুব সীমিত, রাজ্য সরকারের 50 থেকে 54টা দপ্তর আছে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিক পর্যায়ে অ্যাডহক কমিটি আগামী দিনে কাজ করবে এবং নভেম্বরের পর থেকে আমাদের পূর্ণাঙ্গ জেলা সম্মেলনগুলো শুরু হবে রাজ্য জুড়ে এবং পূর্ণাঙ্গ জেলা সম্মেলনের মাধ্যমে সার্বিকভাবে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, যাতে কোনো ডিপার্টমেন্ট বঞ্চিত না থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে উপযুক্ত যারা কার্যকর্তা তাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি তৈরি করব। আমাদের মধ্যে যারা সমবেত হয়েছেন, যারা সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, প্রত্যেকেই আজীবন কার্যকর্তা। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব সাময়িক, আমরা যে দায়িত্ব দল থেকে দেয় সেটা পালন করার চেষ্টা করি এবং নির্দিষ্ট সময় কেন্দ্রীয় স্তরে, প্রদেশ স্তরে 3 বছর, জেলা স্তরে 2 বছর, ইউনিট স্তরে 1 বছরের আমাদের দায়িত্ব থাকে এবং আমাদের বিচার পরিবারের প্রত্যেকটা ক্ষেত্রেই এই একই নিয়ম। যারা খুব ভালো কাজ করেন তাদের জন্য ওই একই ডেজিগনেশন হয়তো পরপর 2টো টার্ম তিনি আসতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি যেই হন না কেন তাকে সেই জায়গা থেকে সরে যেতে হয়। আমাদের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় দত্ত বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু ভারতীয় মজদুর সংঘ নন, তিনি 17টি মূল সংগঠনের প্রস্তাবক এবং প্রতিষ্ঠাতা। তার মধ্যে ছাত্র সংগঠন হিসাবে আপনারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির নাম জানেন, যারা কৃষক সমাজ তাদের জন্য ভারতীয় কিষাণ সংঘ, সমরসতা মঞ্চ, স্বদেশী জাগরণ মঞ্চ, এরকম 17টি মূল সংগঠনের প্রস্তাবক এবং প্রতিষ্ঠাতা মাননীয় এবিভিপি। তিনি কিন্তু চাইলে পরে আজীবন ভারতীয় মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি হিসাবে থাকতে পারতেন, কিন্তু তিনি থাকেননি। তিনি 1955 সালে সংগঠনকে প্রতিষ্ঠা করার পরে, জাস্ট 2টো টার্ম থাকার পরে তিনি এক্সিকিউটিভ মেম্বার হিসাবে সংগঠনে দীর্ঘদিন সংগঠনকে মার্গদর্শন করে গেছেন। স্বাভাবিকভাবে বামপন্থীদের যে একটা বিচারধারা রয়েছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না, আমাদের এরকম সিস্টেম নেই। সুতরাং বামপন্থীদের দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, তাও ওরা চেয়ার আঁকড়ে ধরে বসে থাকে। আমাদের নজর দিতে হবে, আগামী দিনে যে কমিটি তৈরি হবে আমাদেরকে নজর দিতে হবে যে জেলা স্তরে, বিভাগ স্তরে, ব্লক স্তরে, ইউনিট স্তরে কার্যকর্তা বিকাশের জন্য সংগঠন পরিচিতি বর্গ বা কার্যকর্তা বিকাশ বর্গ যাদের সম্ভব হবে তারা প্রারম্ভিক বর্গ, প্রাথমিক বর্গেও অংশগ্রহণ করবেন এবং সংগঠনের মূল যে চিন্তাভাবনা সেটা হচ্ছে এই ধরনের ট্রেনিং, তার দ্বারা সংঘের যে বিচারধারা তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার এবং আগামী দিনে উপযুক্ত কার্যকর্তা নির্মাণ। আমাদের মূল লক্ষ্য এটাই যে কার্যকর্তা নির্মাণ এবং কার্যকর্তা চয়ন। আমি আজকে এই দায়িত্ব আছি, আমি এই দায়িত্ব থেকে আগামী দিনে সরে যাব, কিন্তু এই যে জায়গা, সেই জায়গা পূরণ হবে আপনাদের মধ্য থেকে। স্বাভাবিকভাবেই কার্যকর্তা নির্মাণ এবং কার্যকর্তা নির্মাণ করতে গেলে সংগঠন পরিচিতি বর্গের, অভ্যাস বর্গের
প্রারম্ভিক বর্গের প্রাথমিক বর্গের যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশগ্রহণ করানো এবং করা এবং সেখান থেকে উপযুক্ত কার্যকর্তাদের চয়ন করা। স্বাভাবিকভাবে সকলকে আমি বলবো যে আজকে যে কমিটি ঘোষণা হচ্ছে সেটা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আজকে একটা ছোট্ট কমিটি আমরা সকলের সহমতের ভিত্তিতে এখানে ঘোষণা করে দিয়ে যাব এবং সেটা আমার এখন গুরুত্বপূর্ণ একজন আমাদের বক্তা রয়েছেন, তিনি সংক্ষিপ্ত বলবেন, তারপরে